লোভ মানুষকে দিয়ে এমন অনেক কিছুই করাতে পারে যা মানুষ স্বপ্নে পর্যন্ত ভাবতে পারেনি। তেমনই এক লোভের বশবর্তী হয়ে এক অর্থলোভী মানুষ চরম অভিশাপ ডেকে আনে তারই নিজের রক্তের সম্পর্কের ভাই অরবিন্দুর ওপরে। প্রত্যেক রাতে অরবিন্দুর মেয়ে লক্ষ্মীর ঘরে কে আসে? রাতের অন্ধকারে ঘরের ভেতর লক্ষ্মীর উপরে কালো থাবা নিয়ে ভয়ঙ্কর দৃষ্টি মেলে তাকিয়ে থাকে তার মুখের দিকে। শরীরের কোনো ক্ষতচিহ্ন না রেখে জীবনী শক্তি একটু একটু করে শুষে নেওয়া যায়? কোন অভিশাপের কারণে অরবিন্দুর বউ অলৌকিকভাবে মাত্র কয়েকদিনের মধ্যে মারা গেল? কার জন্য লক্ষ্মীর শরীর শুকিয়ে আস্তে আস্তে হয়ে গেছে কঙ্কালসার? অরবিন্দুর বাড়ির পেছনে অন্ধকারে রাতের বেলায় কাকে হেঁটে বেড়াতে দেখা যায়? তারানাথ তান্ত্রিক কি পারবে অরবিন্দুর ওপরে নেমে আসা এই অভিশাপকে লঙ্ঘন করতে? নাকি সেই অভিশাপ লঙ্ঘন করতে গিয়ে অন্য কারোর জীবনে নেমে আসবে দুর্বিপাক? জানতে হলে শুনতে হবে ভৌতিক ঠেকের আজকের কাহিনী, সুকান্ত দাসের কলমে শ্মশান ভূতের রক্ত পিপাসা। একটি শব্দ শুনে ঘুম ভেঙে গিয়েছিল অরবিন্দুর। প্রথমে সে কিছু বুঝতে পারল না। ঘরের ভেতরটা অন্ধকার হয়ে রয়েছে। বেশ কয়েকদিন ধরে ডান পায়ে প্রচণ্ড ব্যথা। সেদিন হঠাৎ করে পায়ে আঘাতটা লাগার পর থেকেই রাতের দিকে ব্যথাটা চাঁড়া দিয়ে ওঠে। বিছানা থেকে নামতে গিয়েই একটা হোঁচট খেল অরবিন্দু। কে যেন পাশের ঘরে কাঁদছে বলে মনে হচ্ছে না। একটা গুমড়ে গুমড়ে কান্নার শব্দ যেন ভেসে আসছে পাশের ঘর থেকে। অরবিন্দুর বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। মেয়েটা পাশের ঘরে রয়েছে, তার কোনো বিপদ হলো না তো? একেতেই এই কটা দিন ধরে বাড়িতে যা হয়ে চলেছে তাতে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে কিছুই সে বুঝে উঠতে পারছে না। রাতের বেলা ঘরের বাইরে যেতেও কেমন যেন ভয় হয়। বাড়ির চারপাশে উঠোনের গাছের ছায়ার মধ্যে কারা যেন দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে ওর জন্য। অরবিন্দুর মনে হয় বাইরে বেরোলেই কেউ যেন এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে ওর গায়ের ওপর, তারপর ছিঁড়ে ফালা ফালা করে দেবে ওর গোটা শরীরটা। মেয়েটার আবার কি হলো? জ্বর বাড়লো নাকি? এমনভাবে কাঁদছে কেন মেয়েটা? অরবিন্দু কোনো রকমে একটা পায়ে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো। তারপর দরজাটা খুলতে যাবে এমন সময় অবাক হয়ে গেল সে। ঘরের দরজাটা খুলছে না। নিজের হাতে ঘরের দরজার ছিটকিনিটা সে ভেতর থেকে লাগিয়েছিল, কিন্তু এখন সেই দরজা যেন বন্ধ হয়ে গেছে। ছিটকিনিটা নিজের হাতে খুলে দরজার পাল্লা ধরে টানাটানি করেও দরজাটাকে এক চুল পরিমাণও যেন নাড়াতে পারল না। পাশের ঘর থেকে তখনও মেয়েটার কান্নার শব্দ ভেসে আসছে। এবার যেন সেই শব্দটা স্পষ্ট শোনা গেল। অরবিন্দু বুঝতে পারল আবার আগের মতো মেয়েটা ঘুমের ঘোরে কেঁদে চলেছে। কান্নার শব্দের সঙ্গে সঙ্গে মেয়েটা পাশের ঘর থেকে বলছে, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমি যাব না, আমি ওখানে যাব না, আমায় ছেড়ে দাও, ওখানে ভীষণ অন্ধকার, আমি যাব না। অরবিন্দু চিৎকার করে উঠল। তার গলা থেকে বেরিয়ে আসা শব্দ যেন ঘরের দরজার বাইরে গিয়েও পৌঁছলো না। লক্ষ্মী, ওরে লক্ষ্মী, তোকে কেউ নিয়ে যেতে পারবে না। তোর বাবা যতক্ষণ বেঁচে আছে তোকে কেউ নিয়ে যাবে না। কে আছিস? দরজা খোল, দরজা খোল বলছি। কিন্তু কে দরজা খুলবে? দরজা খোলার জন্য বাইরে যে কেউ দাঁড়িয়ে নেই সেটা অরবিন্দু নিজেও ভালো করে জানে। ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ হয়নি, দরজাটা কোনো এক অদ্ভুত উপায়ে এই সময় বন্ধ হয়েছে। অরবিন্দু হাতড়াতে হাতড়াতে জানলাটার দিকে গিয়ে পৌঁছল।
জানলার পাল্লা খোলাই ছিল। একটুখানি ধাক্কা দিতেই খুলে গেল সেটা। জানালার পাল্লাটা খুলতেই ঘরের বাইরে থেকে চাঁদের আলো যেন হুড়মুড় করে এসে ঢুকে পড়ল ভেতরে। চাঁদের আলোয় বাড়ির পেছনটায় স্পষ্টভাবে সব কিছু দেখা যায়। আর সেদিকে তাকাতেই অরবিন্দু দেখতে পেল ঠিক পাশের ঘরে, অর্থাৎ তার মেয়ে লক্ষ্মীর ঘরের জানলার কাছে কেউ যেন দাঁড়িয়ে আছে। কালো একটা ছায়া। সেই কালো শরীরটা ছাড়া আর কিছুই দেখতে পেল না অরবিন্দু। কে রে ওখানে? শয়তান, সরে যা, সরে যা বলছি ওখান থেকে। আমার মেয়েটাকে ছেড়ে দে। অরবিন্দুর কথা শেষ হওয়ার আগেই একটা হাওয়ার ঝটকা যেন তার জানলার কাছে এসে পড়ল। ভয়ে অরবিন্দু হুড়মুড় করে গিয়ে পড়ল ঘরের মেঝেতে। ওটা ওটা কে দাঁড়িয়ে আছে জানলার কাছে? কালো কুচকুচে একটা ছায়া শরীর যেন। না, এটা মানুষের মূর্তি বলেই মনে হচ্ছে। তার মুখ, নাক, চোখ সবকিছুই দেখা যাচ্ছে, কিন্তু তার চোখের দৃষ্টি অমন কেন? কেমন যেন লালচে ফ্যাকাশে চোখের দৃষ্টিতে সে তাকিয়ে আছে অরবিন্দুর দিকে। অরবিন্দুর মনে হতে লাগলো ওই ছায়া মূর্তিটাকে সে চেনে, কোথায় যেন দেখেছে তাকে। অরবিন্দু মনে করতে পারল না, কিন্তু তার বারবার মনে হচ্ছিল মূর্তিটা তার খুব চেনা। জানলার কাছে দাঁড়িয়ে থাকা মূর্তিটা কি যেন বলতে লাগলো, কিন্তু অরবিন্দুর বোঝার মতো কোনো ক্ষমতা রইল না। তখন প্রচণ্ড একটা ভয়ে চেপে বসেছে অরবিন্দুর বুকে, কারণ জানলার কাছে দাঁড়িয়ে থাকা মূর্তিটা যে মানুষের নয় সেটা অরবিন্দু বুঝতে পেরেছে। শুধু পুরোটা বুঝতে সামান্য সময় লেগেছিল এই যা। পাশের ঘর থেকে ভেসে আসা লক্ষ্মীর ঘুম জড়ানো কান্নার শব্দ, তার সঙ্গে ওই বিভৎস মূর্তিটার তার থেকে তাকিয়ে থাকা পায়ের যন্ত্রণা, সবকিছু মিলিয়ে অরবিন্দু ছত্রভঙ্গ হয়ে যেতে লাগলো। মাটির ওপর পড়ে থাকা অবস্থাতেই হঠাৎ করে দরজাটা খুলে যেতেই অরবিন্দু বেরিয়ে এলো বাইরে। মূর্তিটা আছে কিনা সেটা দেখার জন্য পেছনে ফিরে জানলার দিকে তাকালো একবার। তারপর পাশের ঘরের বন্ধ দরজার উপর বারবার ধাক্কা দিয়ে চিৎকার করে ডাকতে লাগলো অরবিন্দু। একটা সময় আচমকা খুলে গেল বন্ধ দরজা। দরজা খুলতেই হুড়মুড় করে ভেতরে গিয়ে ঢুকে অরবিন্দু দেখতে পায় তার মেয়ের শরীরটা বিছানার ওপর নিথর হয়ে পড়ে রয়েছে। তাতে স্পন্দন নেই এতটুকু। তার শরীরের অর্ধেকটা বিছানা থেকে নিচের দিকে নেমে গেছে, বাকিটা উপরে। সেই অবস্থাতেই বন্ধ চোখে লক্ষ্মী বলে চলেছে, আমি যাব না, আমি কোথাও যাব না। তোমরা আমাকে ছেড়ে দাও। তোমরা কেন আমায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। অরবিন্দু আর সামলাতে পারল না নিজেকে। হুড়মুড় করে একরাশ ভয় নিয়ে এগিয়ে গেল লক্ষ্মীর দিকে। তারপর তাকে একটা হ্যাচকা টানে বিছানা থেকে তুলে নামিয়ে ফেলল মাটিতে। আর ঠিক তখনই অরবিন্দুর মনে হলো একটু আগেই যেন তার শরীরের সঙ্গে কার একটা শরীরের ধাক্কা লাগলো। একটা ঠান্ডা শরীর এক মুহূর্তের জন্য যেন ছুঁয়ে গেল তাকে। জানলার কাছে দাঁড়ানো সেই কালো ছায়া মূর্তিটা একবারের জন্য দেখা দিয়ে আবার কোথায় যেন মিলিয়ে গেল। লক্ষ্মী ধরফর করে উঠে চোখ খুলে তাকালো, চারিদিকে একবার দেখল। অরবিন্দুকে এই ঘরে দেখে চমকে উঠলেও অবাক হওয়ার ভাবটা ফোটাবার মতো ক্ষমতা তার শরীরে ছিল না। ক্লান্ত গলায় সে বলল, বাবা, বাবা, আমার কি হয়েছিল? অরবিন্দু মুখে কিছু বলল না, শুধু লক্ষ্মীকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। শুধু একবার নয়, বরং আমার জীবনে বহুবার আমি চোখের সামনে অনেকগুলো মৃত্যু দেখেছি, বুঝলে?
তবে শুধু আমাদের গ্রাম নয়, বরং গ্রামের পথে পথে ঘুরতে ঘুরতে এখানে সেখানে অনেকবার আমি মৃত্যু দেখেছি মৃতদেহকে জড়িয়ে ধরে কাঁদতে। একটা কথা কি জানো, জীবনের সবচেয়ে বড় সত্য যদি জীবন হয়, তাহলে সেই জীবনের চেয়েও বড় সত্য হলো মৃত্যু। জীবনের তো তাও দোটানা রয়েছে, কিন্তু মৃত্যুর কোনো দোটানা নেই। ভাগ্যের লিখনে যখন মৃত্যু আসবে, তখন মৃত্যু হবেই, বুঝলে? যখন মৃত্যু হবে তখন না হয় দেখা যাবে ঠাকুরমশাই, এখন তো হচ্ছে না। আপনি এই সমস্ত কথা বাদ দিয়ে আসল কথাটা বলুন না, কি যেন বলছিলেন? কিশোরী যে মাঝে মাঝে তারানাথকে মাঝপথে থামিয়ে দিয়ে এমন অপ্রয়োজনীয় কথা বলে থাকে, সে কথা আমি এবং তারানাথ দুজনেই বেশ ভালোভাবেই জানি। তাই এখন দেখছি চট করে তারানাথ কিশোরীর কথায় আর রাগ করে না। তার বদলে তার কথায় উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে আমায় উদ্দেশ্য করে কথা বলে। যেমন আজকে বলল, তোমরা শুনতে চেয়েছিলে এমন একটা গল্প যেখানে অদ্ভুত ব্যাপার তো রয়েইছে, অথচ এই সচরাচর যেমন ভূত প্রেত অশুভ শক্তির গল্প বলি, তেমন কোনো কথা নয় কি, তাই তো? তবে একটা কথা বলে রাখি, অলৌকিক গল্প শুনতে গেলে তো অশুভ শক্তির কথা তোমাদের শুনতেই হবে। তবে আজ অতি সাধারণ ভূত প্রেতের গল্প আমি তোমাদের বলবো না। আজ তোমাদের বলতে চলেছি এক ভিটে মাটির অভিশাপের গল্প, এক পরিবারের জীবনে নেমে আসা এক দুর্বিষহ অভিশাপের গল্প। মাঝে মাঝে কোনো কিছু না করেই অকারণেই মানুষ চরম অভিশাপের মুখে পড়ে যায়। এমনই এক অশুভ অভিশাপের গল্প আজ তোমাদের আমি বলছি। কথাটা বলে তারানাথ পাসিং শোয়ে লম্বা টান দিতে লাগল। আজ সকালে যখন কিশোরী বাড়িতে এলো, তখন আকাশ পরিষ্কার, ঝকঝকে সূর্য, আর তার পাশে সাদা পেজা তুলোর মতো মেঘ পাখির মতো উড়ে বেড়াচ্ছে। তবুও কিশোরীর হাতে ছাতা দেখে আজ আর প্রশ্ন করিনি, কারণ তারানাথের বাড়ি যাওয়া মানেই বৃষ্টির সঙ্গে যে একটা অলৌকিক সম্পর্ক লেগেই আছে, এ কথা শুধু আমরা নয়, পাঠক কিংবা শ্রোতারা পর্যন্ত এর মধ্যে বুঝতে পেরে গেছে। তাই ছাতা হাতে নিয়ে ট্রামে চড়ে যখন মটলেনের কাছে এসে পৌঁছলাম, তখন দেখি মটলেনে আজ বেশ ভিড় হয়েছে। কি একটা কাজে যেন কোথায় সভা চলছে, তাই বেশ কিছু লোক মটলেনের পাশ দিয়ে লম্বা রাস্তা ধরে হেঁটে চলেছে। তারানাথের বাড়িতে এসে পৌঁছে দেখি তারানাথ উঠোনের কাছে পায়চারি করছে। আমাদের দেখতে পেয়ে একবার হাসল সে, তারপর তক্তপোষের কাছে গিয়ে বসতে বলল, রাস্তায় লোকজন জড়ো হয়ে রয়েছে, শুনছিলাম কোথায় নাকি সভা হবে। আচ্ছা, এসব করে কি হবে বলো তো? আসল কথা হলো যুদ্ধ বন্ধ করতে হবে। যুদ্ধ বন্ধ করতে না পারলে কিন্তু মানুষের আরও বড় বিপদ আসছে। আপনার কথায় কি আর যুদ্ধ বন্ধ হবে? এটা তো আর তন্ত্রের কাজ নয় যে দুটো মন্ত্র পড়ে ফু দিয়ে দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে। এ হলো যুদ্ধ, এক দেশের সাথে অন্য দেশের, আর এখানে তো বেশ কয়েকটা দেশ জড়িয়ে আছে। তবে মানুষ যদি একবার ঠিক হয়, তাহলে যুদ্ধ তো এমনিই বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় না এসব সহজে শেষ হবে বলে। এসব অনেক দূর পর্যন্ত চলবে, বুঝলে? যতদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকবে, ততদিন এমনভাবেই সব চলবে। যুদ্ধ কিংবা যুদ্ধনীতির কথা আমাদের খুব একটা ভালো লাগে না। তক্তপোষের পাশে বসে সে কথা বলতে বলতে এই কথাটা কখন যেন মৃত্যু পর্যন্ত চলে এসেছে। বুঝলাম তারানাথ এইবার গল্প বলার জন্য মনস্থির করে ফেলল এবং সিগারেট শেষ করে খোলা আকাশের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। আমরা এই ফাঁকে একবার আকাশের দিকে তাকিয়েছিলাম। কখন যেন ঝলমলে রোদ চলে গিয়ে সেখানে কালো অন্ধকারের মতো মেঘ আস্তে আস্তে গ্রাস করতে শুরু করেছে গোটা আকাশটাকে। তখন বসন্তকাল।
বসন্তের সময় গ্রামের পথ এক নতুন সৌন্দর্য প্রদান করে। গ্রামের পথ ধরে তখন হেঁটে যেতে থাকলে গ্রামের দুপাশে ধানের জমি আর বহু দূরে বড় বড় উঁচু মাথাওয়ালা গাছ দেখে মন শান্ত হয়ে ওঠে। মনে পড়ে যায় ছোটবেলার কথা। ভেসে যাওয়া বাতাসে পাওয়া যায় ফুলের গন্ধ। ঠান্ডা শিরশিরে হাওয়া যখন শরীর ছুঁয়ে যায়, মনে হয় ক্লান্ত দুপুরে মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এমনই এক বসন্তের দিনে গিয়েছিলাম বকুলপুরের কাছে। বকুলপুরে একটা ছোট্ট মাঠের কাছে গাছের তলায় বসে সামনে মাঠে গরু চড়ানো দেখছি। রাখাল ছেলে 3টে গরুকে লাঠি দিয়ে এদিক ওদিক তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। মাঝে মাঝে 2-1টা ঘা পিটে বসিয়ে দিচ্ছে। আমি দেখছি আর হাসছি। গরুগুলো কিন্তু ঘুরে ঘুরে তাকে গুঁতো দেওয়ার চেষ্টা করছে না, বরং ভয়ে ভয়ে সরে যাচ্ছে এক পাশে। পশু বড় আজব প্রাণী। সেই গরু যদি রাখালের না হয়ে অন্য কারো হতো তাহলে এতক্ষণে তাকে গুঁতিয়ে মাঠ ছাড়া করত, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু তার নিজের মায়া আছে বলেই তার পিঠের ওপর লাঠির ঘা পড়তেও গুঁতোচ্ছে না। অনেকক্ষণ ধরে সেখানে বসেই কাটিয়ে দিলাম। সকালের দিকে পাশের গ্রামে এক গৃহস্থের বাড়িতে দুধ আর চিঁড়ে খেয়েছিলাম। এখনো পর্যন্ত পেট ভরাই আছে। সঙ্গে সে একটা পেয়ারা দিয়েছিল, সেটা কাপড়ের খুঁটে বেঁধে রেখেছি, একটু পরেই খাবো। রাখাল গরু চড়াতে চড়াতে মাঠের অন্য পাশে চলে গেল। আমিও উঠি উঠি করছি, এমন সময় হঠাৎ মাথাটা কেমন যেন ঘুরে উঠল, আর চোখের সামনে এক মুহূর্তের জন্য দেখতে পেলাম একটা দৃশ্য। বছর 15-16 একটি মেয়ে বিছানার উপরে শুয়ে আছে। তার 2 চোখ বন্ধ, মুখে বিড়বিড় করে সে কি যেন বলছে, আর তার শরীরের উপরে লম্বালম্বিভাবে যেন বাতাসে ভর করে শূন্যে ভেসে রয়েছে একটা কালো ছায়া মূর্তি। মেয়েটার ঠিক কপালের কাছাকাছি তার একটা হাত নেমে এসেছে বোধহয়। তার হাতটা মেয়েটার কপালের উপর রেখে কি যেন করছে। মাত্র 1 মুহূর্তের জন্য দৃশ্যটা দেখতে পেয়েছিলাম। তারপরেই শরীরটা কেঁপে উঠে পড়ে যেতে যাব, ঠিক ওই সময় বুদ্ধি করে গাছে হেলান দিয়ে নিজেকে সামলে নিলাম। তারপর আর কেউ কোথাও নেই। নিজেকে সামলে নিয়ে খানিকক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলাম। এ কি হলো আমার সাথে? কি দেখলাম আমি? কে ওই মেয়েটি? আর তার শরীরের উপরে ভেসে থাকা সেই কালো মূর্তিটাই বা কে? জীবনে মাঝে মাঝে এমন অনেক ব্যাপার ঘটেছে। লক্ষণ প্রতিলক্ষণ বলে একটা ব্যাপার আছে। অনেক সময় অতীত কিংবা ভবিষ্যতের কিছু ঘটনা হঠাৎ করেই অবচেতন মনে এসে জানান দিয়ে যায়। তাহলে অতীতে তেমন কোনো ঘটনা যে আমার সঙ্গে ঘটেছে বলে তো আমার অন্তত পক্ষে মনে পড়ে না। তাহলে কি সামনে দেখতে পেলাম কোনো ভবিষ্যতের ঘটনা? এরপরেও অনেকক্ষণ বসে রইলাম সেখানে। তারপর গ্রামের ভেতরে গিয়ে ঢুকলাম। গ্রামের বাইরের দিকে একটা বাড়ি। বাড়ির বারান্দার কাছে একটা মধ্যবয়স্ক লোক বসে কি যেন করছিল। শুনছো? একটু জল খাওয়াবে? বড় তেষ্টা পেয়েছে আমার। আমার কথা শুনে লোকটা মুখ তুলে আমার দিকে তাকালো।
পিছনের দিকে ঘুরে কি যেন বলল। দেখি রান্নাঘরের দিক থেকে একটি 15-16 বছর বয়সী মেয়ে বেরিয়ে এসেছে। সে জল নিয়ে এলো আমার কাছে। আমি ততক্ষণে উঠোনের মধ্যে গিয়ে প্রবেশ করেছি। মেয়েটি আমার হাতে জলের গ্লাসটা তুলে দিয়েছে। গ্লাসটা হাতে নিয়ে ধরতে যাব, এমন সময় মেয়েটার মুখের দিকে আমার চোখ গেল। সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম। এতটাই চমকে উঠেছিলাম যে আমার হাত থেকে গ্লাসটা মাটিতে পড়ে গেল। মেয়েটি এই কাণ্ড দেখে প্রথমে খুব চমকে উঠেছিল, এমনকি তার সঙ্গে দাওয়ার ওপর বসে থাকা লোকটিও অবাক হয়ে গিয়েছিল। এইবার লোকটি বলে উঠল, আরে কি করছিস মা লক্ষ্মী? সাধু বাবাকে জল দিতে গিয়ে ঘটিটা ফেলে দিলি? যা, ভালো করে জল নিয়ে আয়, যা। আমি স্পষ্ট জানি মেয়েটার কোনো দোষ নেই। ঘটিটা আমি হাতে ধরেছিলাম বলেই সে ভরসা করে ছেড়েছিল। কিন্তু মেয়েটা একটাও কথা বলল না, আবার চলে গেল জল আনতে। আমি ততক্ষণে সব বুঝতে পেরেছি। কি হয়েছিল আপনার? শরীর খারাপ নাকি আবার মাথা ঘুরেছিল? তারানাথের মুখে একটা রহস্যময় হাসি দেখতে পেলাম। সেই হাসিটা মুখে জিইয়ে রেখেই উনি বললেন, গাছের তলায় বসে ক্ষণিকের জন্য পটভূমি পরিবর্তিত হয়ে যাওয়ার দরুন যে মেয়েটিকে আমি দেখেছিলাম, তার সাথে আমার সামনে জল দিতে আসা মেয়েটির কোনো পার্থক্য ছিল না। তারানাথের কথা শুনে আমার শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। জল খেলাম। জল খেয়ে দাওয়ার কাছে বসে ভালো করে বোঝার চেষ্টা করছিলাম কিছু তো একটা ব্যাপার রয়েছে। তাই লোকটার সঙ্গে কথা বলতে লাগলাম। কথায় কথায় জানা গেল তার নাম অরবিন্দু চক্রবর্তী, মেয়েটির নাম লক্ষ্মী। বছর খানেক আগে তার স্ত্রী গত হয়েছেন। তারপর থেকে ওরা দুজনেই এখানে একাই থাকে। অরবিন্দুর পায়ে কিছু একটা সমস্যা হয়েছিল, সে সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে চলত। অরবিন্দু সেই রাতটা আমায় তার বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করল। সে অনুরোধ না করলে অবশ্য আমি এমন কিছুই ভেবেছিলাম, কারণ তার মেয়ে লক্ষ্মী আর এই গোটা বাড়িটা জুড়ে অদ্ভুত কিছু একটা আছে বলে আমার মনে হয়েছিল। বাড়িতে ঘর দুটি, একটায় অরবিন্দু থাকতেন এবং পাশের ঘরটায় থাকত লক্ষ্মী। ঘটনাচক্রে আমি চলে আসার দরুন অরবিন্দু তার নিজের ঘরেই আমার শোয়ার ব্যবস্থা করে দিলেন। অনেক আপত্তি সত্ত্বেও বিছানার উপরে আমার এবং মেঝেতে সে নিজের শোয়ার ব্যবস্থা করল। মনের মধ্যে অনেক চিন্তা নিয়েও বিছানায় শুয়ে বেশ কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। যখন ঘুমটা ভাঙল তখন বুঝতে পারলাম ঘরের দরজা খোলা, বাইরে থেকে অরবিন্দুর কথা শোনা যাচ্ছে। তাড়াতাড়ি উঠে পড়লাম। হুড়মুড় করে বাইরে বেরিয়ে আসতে দেখি অরবিন্দু পাশের ঘরের দরজায় ধাক্কা দিচ্ছে আর বলছে, লক্ষ্মীমা, দরজা খোল, দরজা খোল, কি হলো? আস্তে আস্তে এগিয়ে গেলাম সামনের দিকে। অরবিন্দু এমনভাবে দরজায় ধাক্কা দিচ্ছিল যে সে আমাকে দেখতে পায়নি। আর একটু এগিয়ে গিয়ে অরবিন্দুর কাঁধের ওপর হাত রাখতে সে প্রচণ্ড ভয়ে যেন হাউমাউ করে উঠতে গেল। তারপর আমায় দেখে খানিকটা শান্ত হলো। ততক্ষণে সেই ঘরের ভিতর থেকে আমি লক্ষ্মীর গলার আওয়াজ শুনতে পেয়েছি। লক্ষ্মী ঘুমোচ্ছে,
ঘুমন্ত অবস্থায় গলা থেকে গোঙানি বেরিয়ে এলে যেরকম শব্দ হয়, এও ঠিক তেমনই একটা শব্দ। গোটা ঘরের চারপাশে একটা অশুভ শক্তি যেন আমি অনুভব করতে পারছি। ঘরের দরজায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই শরীরটা শিরশির করে উঠল। বুঝতে পারলাম দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় ডান হাত রেখে বিড়বিড় করে একটা গোপন মন্ত্র পড়তেই দরজাটা খুলে গেল। আর দরজা খুলে যাওয়ার পরে এক মুহূর্তের মধ্যে যেটা আমি দেখতে পেলাম সেটা অরবিন্দু দেখতে পায়নি। দরজা খুলতেই অরবিন্দু হুড়মুড় করে ঘরে ঢুকতে যাচ্ছিল, আমি তাকে বাধা দিলাম। অরবিন্দু চিৎকার করে উঠল, সাধু বাবা, সাধু বাবা দেখুন না আমার মেয়েটা কেমন করছে। খবরদার খবরদার, এখন তুমি ঘরে ঢুকো না। ঢুকলে তোমার মেয়েকে আর বাঁচানো যাবে না। তুমি এইখানেই দাঁড়াও। অরবিন্দু যেটা দেখতে পায়নি সেটা আমি দেখতে পেয়েছিলাম। আর ঘরের জানালার কাছে বিছানার একদম পায়ের দিকে কে যেন একটা বসে আছে। এক দৃষ্টে সে তাকিয়ে রয়েছে বিছানায় শুয়ে থাকা লক্ষ্মীর দিকে। দরজা খুলতেই সে মুখটা ঘুরিয়ে তাকিয়েছিল আমার দিকে। ফ্যাকাশে সাদা দুটো চোখ, ধোয়া ধোয়া মতো শরীর। ঘরের ভিতরে আমি পা রাখতেই ঘরের ভেতরের সেই দমকা ভাবটা মুহূর্তের মধ্যে কেটে গেল। একটা বীভৎস গন্ধ ছড়িয়ে পড়েছিল ঘরের ভেতর, যেন নরক থেকে উঠে আসা কোনো ঠান্ডা হাওয়া ঘরের ভেতর ঘুরতে ঘুরতে এই মাত্র নিজেকে ছড়িয়ে দিয়েছে ঘরের মধ্যে। কালো ধোঁয়ার মতো সেই মূর্তিটা আস্তে আস্তে যেন মিলিয়ে গেল। আমি হাত তুলে অরবিন্দুকে ডাকলাম। অরবিন্দু কাঁপা কাঁপা শরীরে এসে দাঁড়ালো ঠিক লক্ষ্মীর মাথার কাছে। লক্ষ্মীর শরীরটা বেঁকে চুরে কেমন যেন একাকার হয়ে গেছে। যেন মনে হলো প্রবল যন্ত্রণায় গোটা শরীর মোচড়াতে মোচড়াতে সে কখন যেন ঘুমিয়ে পড়েছে। তার পরনের কাপড়টুকু আলুথালু হয়ে গেছে। অরবিন্দু তাড়াতাড়ি ঘরে ঢুকে সেটা ঠিক করে দিল। আমি লক্ষ্মীর কপালে হাত রাখলাম, দেখলাম ভীষণ জ্বর। কপালের মাঝখানে বুড়ো আঙুল রেখে চেপে ধরে বিড়বিড় করে একটা মন্ত্র পড়লাম। এতে কিছু হবে না জানি, তবে মেয়েটার মনের ভেতর চলতে থাকা কোনো ভয় কিংবা কোনো খারাপ স্বপ্ন থাকলে তার প্রভাব সামান্য কমে আসবে। এরপর ঘরের জানালাটার কাছে গিয়ে দাঁড়ালাম। কোথাও কিচ্ছু নেই। অরবিন্দুর কথা শুনতে পেলাম ঘরের ভেতর থেকে। আর নয়, এখানে আর বেশি দিন থাকবো না। আমার জমি বাড়ি ঘর যাই যাক, কিন্তু আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? কি ব্যাপার বলো তো অরবিন্দু, তুমি কি আমার কাছ থেকে কোনো কথা লুকিয়ে যাচ্ছ? দেখো, আমি একজন তান্ত্রিক। বাড়িতে প্রবেশ করার আগেই আমি বুঝতে পেরেছিলাম তোমার মেয়ের কোনো সমস্যা রয়েছে। সেই কারণেই জল নিতে যাওয়ার সময় তোমার মেয়ের হাত থেকে নয়, বরং ওই ঘটিটা পড়েছিল আমার হাত থেকে। এখন তো মনে হচ্ছে কোনো একটা বিপদ তোমার মেয়েকে আস্তে আস্তে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে অশুভ অন্ধকারের দিকে। দেখো, আমাকে সব খুলে বলো, না হলে আমি কিন্তু কিছুই করতে পারবো না। অরবিন্দু কিছু একটা বলার জন্য আমার দিকে এগিয়ে আসছিল। তারপরেই তার চোখ গেল বাইরের দিকে। জানালার দিকে তাকিয়ে সে চিৎকার করে বলে উঠল, ওই দেখুন সাধু বাবা, ওই যে ও চলে যাচ্ছে। অরবিন্দুর কথা শুনে
পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখি বাড়ির পিছনে উঠোনের চৌহদ্দি পেরিয়ে একটা কালো ছায়া হাঁটতে হাঁটতে বাইরের দিকে চলে যাচ্ছে। এক মুহূর্তের জন্য আমি চমকে উঠেছিলাম, কিন্তু তারপরে আরো একটা অদ্ভুত ব্যাপার মনে হলো আমার। কিন্তু ওই মুহূর্তে যেহেতু কিছুই বুঝতে পারলাম না, তাই ফিরে এলাম ঘরে। লক্ষ্মী ততক্ষণে গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে। সেই ঘরে বসেই বাকি রাতটা আমি আর অরবিন্দু বাবু কাটিয়ে দিলাম। রাত্রি জেগেই অরবিন্দু বলতে লাগলো এক আশ্চর্য কথা। এই গ্রামে আমার বাপ ঠাকুরদার বাস। বাবা মারা যাওয়ার আগেই বিয়ে করেছিলাম। এই তো বছর খানেক আগে একদিন হঠাৎ করেই আমার বউটা মরল। তার মৃত্যুটা ছিল বেশ অদ্ভুত। সাধু বাবা, তার শরীরে কোনো রোগ নেই, কোনো কিচ্ছু নেই। হঠাৎ করেই একদিন তার শরীর খারাপ হতে শুরু করলো। কি যে হয়েছিল জানি না। গ্রামের কবিরাজ এলো, দেখলো, ওষুধ দিয়ে গেল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। মাঝে মাঝেই রাতের দিকে জ্বর বাড়ত, কেমন যেন হাঁসফাঁস করত, যেন নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর বারবার বলতো বুকের উপর কে যেন বসে আছে, অথচ আমি তো কাউকে দেখতে পেতাম না, আমার মেয়েও দেখতে পেত না। শেষের দিকে তার সেই ভাবটা যেন বেড়েছিল। সে চিৎকার করতো আর বলতো, ও ও আমায় ছাড়বে না, ও তোমাদের কাউকে ছাড়বে না, কাউকে না। স্পষ্টভাবে হ্যারিকেনের আলোয় দেখতে পেলাম বুকের উপরে কেউ নেই, কিন্তু তবু একটা অনুভূতি হচ্ছিল যা আমার সমস্ত সত্তা জুড়ে ছড়িয়ে দিচ্ছিল একটা মৃদু কম্পন। এও মনে হতো হ্যারিকেনের আলোটা একটু সরিয়ে দিলেই যেন একটা কালো ছায়াকে বউটার বুকের উপরে বসে থাকতে দেখব। সেই কালো ছায়াটা যেন সোজা আমার দিকে তাকিয়ে থাকবে। কিন্তু হ্যারিকেনের আলো সামনে আনলেই আর কিছু দেখা যায় না। বউটা দিন দিন শুকিয়ে যেতে লাগলো। পাশের গ্রামের কবিরাজের সঙ্গেও কথা বললাম, কিন্তু কেউই তার রোগ ধরতে পারল না। তার শরীরে নাকি কোথাও কোনো রোগ নেই, রোগ হয়েছে তার মনে। অনেকে বলল তার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু মাথা খারাপ হয়ে গেছে বলে তো আর তাকে ফেলে দিতে পারি না। তারপরে এলো সেই রাত। সেই রাতের কথা আমি কোনো দিন ভুলতে পারবো না সাধু বাবা। ঘরের মধ্যে একটা হ্যারিকেন জ্বলছিল। অরবিন্দু সোজা তাকিয়েছিল বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত লক্ষ্মীর দিকে। সে সেদিকে তাকিয়ে চুপ করে রইল কিছুক্ষণ। তার চোখের কোণে দেখতে পেলাম জলের বিন্দু। সে আবার বলল, সেদিন বৃষ্টি হয়েছিল রাতের দিকে। লক্ষ্মী ঘুমিয়ে পড়েছে। বউটার এমন হওয়ার পর থেকে লক্ষ্মীকে আমার সঙ্গে নিয়ে ঘুমাতাম। লক্ষ্মী ঘুমতো ওপরে, আমি ঘুমোতাম মেঝেতে বিছানা করে। লক্ষ্মী ভয় পেত, সে তার মায়ের কাছে ঘুমোতে পারত না। রাতের বেলা হঠাৎ চিৎকার শুনলে সে এই ঘরে চলে আসতে চাইতো। এখন যেখানে লক্ষ্মী ঘুমোচ্ছে এইখানেই আমার স্ত্রী ঘুমতো। কিন্তু যেই রাতের কথা আপনাকে বলছি সাধু বাবা, ওই দিন দেখি আমার বউ যেন গোটা শরীর মুচড়াতে শুরু করেছে। প্রবল যন্ত্রণা যেন তার গোটা শরীরে ছড়িয়ে পড়ছে সাধু বাবা। বউয়ের ওই অবস্থা দেখে আমার মাথার গোলমাল হয়ে গেল। আমি ছুটে গিয়ে তার হাতটা ধরলাম, মুখটাকে তুলে সোজা করার চেষ্টা করলাম, কিন্তু না, তার শরীরে যেন তখন প্রচন্ড জ্বর। গোটা শরীর মোচড়াতে মোচড়াতে বিছানা থেকে নিচে এসে পড়েছে। মুখ থেকে গোয়ানির মতো বেরিয়ে আসছে একটাই কথা, ও ও আমায় ছাড়বে না, ও
কাউকে ছাড়বে না। সেই রাতে সত্যি ভয় পেয়েছিলাম। ঘরের হ্যারিকেনটা কখন যেন নিভে গিয়েছিল, আর নিভে যেতেই মনে হয়েছিল ঘরের মধ্যে আমি আর আমার বউ ছাড়াও আরেকজন কেউ আছে। সাধু বাবা, চোখে কিছুই দেখতে পাইনি, তবে অনুভব করতে পেরেছিলাম যেন আমাদের পাশে বসে কেউ চুপ করে আমার বউয়ের এমন যন্ত্রণা দেখে চলেছে আর মিটিমিটি হাসছে। বউটার চোখ উল্টে গিয়েছিল, বারবার চিৎকার করছিল, কাকে যেন চলে যেতে বলছিল। অশ্লীল ভাষায় গালাগাল দিয়ে কেঁদে কেটে সে এক একাকার কাণ্ড করেছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এক সময় বাধ্য হয়ে বউকে ছেড়ে দিয়ে ঘরের মেঝের উপর বসে থরথর করে ভয় কাঁপছিলাম। আমার বউ শরীরটা অদ্ভুতভাবে মোচড়াতে মোচড়াতে উঠে বসেছিল মেঝের উপরে। তার ঘাড় একপাশে বেঁকে গেছে। তখন একটা প্রবল যন্ত্রণায় চোখের কোল বেয়ে নেমে আসছে জল, অথচ গোটা মুখ শক্ত। ঠিক তখনই যেন মনে হয়েছিল ঘরের চালের কাছে একটা কালো ছায়া এক মুহূর্তের জন্য দেখা দিয়েই মিলিয়ে গিয়েছিল। সেই রাতেই ছুটে গিয়েছিলাম কবিরাজের কাছে। কবিরাজ এসে যখন দেখেছিল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এগুলো বছরখানেক আগের কথা সাধু বাবা। তারপরে সব ঠিক ছিল জানেন, কিন্তু কয়েক মাস ধরে মেয়েটার রাতের বেলা কি যেন হয়। বাপ হয়ে মেয়ের কষ্ট চোখের সামনে দেখতে পারি না। কষ্টে বুকটা ফেটে যায়। নিরুপায় আমি, দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার। আচ্ছা, এত বছর তোমরা এখানে আছো, এতগুলো বছরের মধ্যে এসব কিছু হয়নি, হঠাৎ এরকম হলো কি করে? কিছু না কিছু ঘটছে, যার পিছনে কোনো কারণ তো নিশ্চয়ই আছে। কি জানি কার নজর পড়লো আমাদের উপরে, কিছু তো বুঝতে পারি না। সব তো ঠিকই ছিল, জেনে শুনে কারোর ক্ষতি করিনি সাধু বাবা। তাহলে আমাদের সাথে কেন এরকম হচ্ছে? বুঝতে পারলাম, কোথাও কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। এমনি তো এমন কিছু হতে পারে না। ওই ঘরের মধ্যে আমি কিছু একটা দেখেছি, এমনকি বাড়ির বাইরে উঠোনেও দেখেছি। অর্থাৎ কোনো একটা অশুভ শক্তি যে এই বাড়ির দিকে হাত বাড়িয়েছে সেটা নিশ্চিত। কিন্তু অশুভ শক্তি তো হঠাৎ কোনো কারণে এমন করবে না। তাহলে ব্যাপারটা কি? তখন অরবিন্দুর পায়ের সেই আঘাতের কথা সে আমাকে বলেনি। পরদিন সকালে কিন্তু আবার লক্ষ্মী শান্ত। লক্ষ্মীকে কাছে রেখে বসালাম, বললাম, লক্ষ্মীমা এখানে এসো, এখানে বসো। আচ্ছা, রাতের বেলা কালকে তোমার কি হয়েছিল মনে আছে? রাতের বেলা? কই, রাতের বেলা কিছু হয়নি তো। রাতের বেলা কি তুমি কোনো কিছু বুঝতে পারো? মানে তোমার ঘরে কেউ ঢুকছে বা এমন কিছু? না, কিন্তু যখন ঘুম ভাঙে বুকের কাছটা ভারী হয়ে থাকে, যেন মনে হয় একটু আগে কেউ আমার বুকের উপরে চেপে বসেছিল। ঠিক মায়ের যেমন হতো, মা যেমন বলতো ঠিক তেমনই, কিন্তু ঘুমের মধ্যে। সেগুলো না মনে থাকে না। লক্ষ্মীর বলা কথা শুনে আমি চমকে উঠলাম। বুকের ওপরে কেউ বসে থাকে, অর্থাৎ গাছের তলায় যে দৃশ্যটা আমি দেখেছিলাম সেটা মিথ্যে নয়। আচ্ছা, কবে থেকে এসব শুরু হয়েছে তুমি আমাকে মনে করে বলতে পারবে? কবে থেকে হয়েছে তা জানি না সাধু বাবা, তবে
মা মারা যাওয়ার পর থেকেই এসব হচ্ছে। মা মারা যাওয়ার পরে যেদিন থেকে মায়ের ঘরে ঘুমোতে গেছি সেদিন থেকেই এসব হচ্ছে। বাবা একবার বলেছিল এ ঘরে ঘুমানোর কথা, কিন্তু বাবার ঘরে আমার ঘুম আসে না। বাবার ঘরে শুলে গোটা রাত আমায় জেগে কাটাতে হয়। তোমার বুকের উপর যে কেউ এসে বসে সেটা তুমি তোমার বাবাকে বলেছ? কে এসে বসে বলো তো? তার সঙ্গে তোমার কোনো কথা হয়েছে কোনোদিন? কখনো তাকে নিজের চোখে দেখেছো? লক্ষ্মী মাথা নাড়ে। বাবাকে সে কথা বলেছিল বটে, কিন্তু বাবা বড়ই ভয় পেয়েছে। আরও বেশি ভয় পাবে জেনে তারপরে নতুন করে আর কিছু জানায়নি লক্ষ্মী। লক্ষ্মী চায় বাবাকে নিয়ে এখান থেকে চলে যেতে, কিন্তু বাবার পায়ের অবস্থা এখন ভালো নয়। পা ঠিক হয়ে গেলেই বাবা তাকে নিয়ে এখান থেকে চলে যাবে। কিন্তু কোথায় যাবে, থাকবে কোথায়, সেসব ওরা কিছুই জানে না। তবে এখান থেকে ওরা চলে যাবে ঠিকই। মনে মনে বড়ই অদ্ভুত লাগলো। লক্ষ্মীর মা মারা গেছে যেভাবে, আর বেশ কিছুদিন এখানে থাকলে লক্ষ্মীও সেই একইভাবে মারা যাবে, সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম। রাতের বেলা যাকে ওই ঘরে দেখতে পেয়েছি সে যে অশুভ প্রেত সেটাও বুঝতে আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু একটা খটকা থেকে গেছে। যে প্রেতকে আমি ঘরে বসে থাকতে দেখেছিলাম আর যেই ছায়ামূর্তিকে বাড়ির চৌহদ্দি পেরিয়ে চলে যেতে দেখেছিলাম, দুই মূর্তি কিন্তু এক নয়। দেখতে দেখতে আরও একটা দিন পার হয়ে গেল। সেদিন রাতের বেলা আমি এমনিই জেগেছিলাম, জানতাম আজ রাতেও কিছু একটা হবে, এমন কিছু একটা হবে যেটার জন্য অরবিন্দুকে আবার ঘুম থেকে উঠতে হবে। কিন্তু আজ অরবিন্দু ঘুম থেকে উঠে ঘরের বাইরে গেলে আমিও তার পিছু পিছু বাইরে যাব, দেখব আসলে কি হয়। কথাটা ভাবলাম বটে, কিন্তু কখন যেন ঘুমিয়ে পড়েছি তা নিজেরই মনে নেই। ঘুম ভাঙল অরবিন্দু বাবুর ধাক্কায়। দেখি অরবিন্দু আমায় ধাক্কা দিচ্ছে আর বলছে, সাধু বাবা, লক্ষ্মী দেখুন না আবার কেমন করছে। অরবিন্দু ঘর থেকে ছুটতে বেরিয়ে গেল। আমি বারান্দার কাছে এসে উঠোন পেরিয়ে পেছনের দিকে এগোলাম, আর এগোতেই দেখতে পেলাম আর একটা দৃশ্য। জানালার কাছে দাঁড়িয়ে রয়েছে একটা কালো ছায়া মূর্তি, কিন্তু লক্ষ্মীর কণ্ঠ থেকে এমন ভাবে গোঙানির শব্দ বেরিয়ে আসছে যে সেই মূর্তিকে তার বুকের উপরে কেউ বসিয়ে রেখেছে সেটা ভালোভাবেই বোঝা যায়। তাহলে এই ছায়া মূর্তিটিকে চাঁদের আলো ছায়ামূর্তির পেছনের দিকে এসে পড়েছিল। আগের দিন তাকে একটা কালো ছায়া বলে মনে হলেও আজ বুঝতে পারলাম সেটা একটা স্ত্রীলোক। তার ছায়া শরীর যেন অবয়বের মতো আমার কাছে স্পষ্ট হয়ে গেল। সে বোধহয় বুঝতে পেরেছিল আমি সেখানে এসে দাঁড়িয়েছি, তাই মুখ তুলে সে আমার দিকে তাকালো। দেখি তার মুখের সঙ্গে লক্ষ্মীর মুখের অনেক মিল। বুঝতে অসুবিধা হলো না, এই হলো বছর খানেক আগে মারা যাওয়ার লক্ষ্মীর পরলোকগতা মা, অর্থাৎ অরবিন্দুর স্ত্রী। এইবার তাকে উদ্দেশ্য করেই বলতে লাগলাম, এমন কেন করছো?
কেন মেয়েটাকে তোমার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছো? আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি না, আমি ওকে বাঁচাবার চেষ্টা করছি। আমার জন্যই মেয়েটা এখনো বেঁচে আছে, নইলে আরও আগেই ওকে নিয়ে যেত। আমি ভেতরে ঢুকতে পারছি না, না হলে আমি ওকে স্পর্শও করতে দিতাম না। কেন? আমি এগিয়ে গেলাম জানালার দিকে। জানালার দিকে এগিয়ে গিয়ে দেখি ঘরের দরজাটা বন্ধ। জানালার পাল্লাটা মাঝে মাঝে একা একাই বন্ধ হচ্ছে, আবার খুলে যাচ্ছে। বাইরে চাঁদের আলো আর অন্ধকারের মাঝে সনসনে হাওয়া মাঝে মাঝে জানালা দিয়ে ভিতরে গিয়ে প্রবেশ করছে। বিছানায় শুয়ে রয়েছে লক্ষ্মী, আর ঠিক তার পেটের ওপর একটু উপরে উঁকি মেরে বসে আছে একটা কালো ছায়া মূর্তি। তার মাথাটা পেছনের দিকে ঘোরানো। সেই ছায়ামূর্তি সোজা তাকিয়ে আছে আমার দিকে। তার সাদা মণিহীন দুটো চোখ, লম্বা লম্বা ধারালো দাঁতের সারি। এক মুহূর্তের জন্য তাকে দেখে বুঝতে পারলাম এই হলো সেই প্রেত মূর্তি যার জন্য অরবিন্দুর বউকে মরতে হয়েছে, এবং যার জন্য লক্ষ্মী এমনভাবে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অরবিন্দু চিৎকার করে বারবার দরজায় ধাক্কা দিচ্ছিল, কিন্তু আমি জানি এই সব করে কিচ্ছু হবে না। ততক্ষণে আমার পিছনে এসে সেই ছায়াটা দাঁড়িয়েছে। কানের কাছে আস্তে আস্তে বলল, এই জমি না ছাড়া পর্যন্ত ওই প্রেত ওদের কাউকে ছাড়বে না। তুমি ওকে আটকাও, না হলে আমার মেয়েটা মরবে। আটকাও। কথাটা বলেই সেই ছায়ামূর্তি যেন আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। আমি তাড়াতাড়ি আবার বাড়িটাকে চক্কর দিয়ে সামনে এসে দাঁড়ালাম। ততক্ষণে দরজা খুলে গেছে। ঘরের ভেতরে ঢুকতেই দেখি লক্ষ্মী দ্রুত নিঃশ্বাস ফেলছে। তার গোটা শরীর থর থর করে কাঁপছে, চোখ বন্ধ, গা গরম। তাড়াতাড়ি ওকে বিছানা থেকে তুলে বাইরে নিয়ে এলাম। দাওয়ার কাছে শুইয়ে দিয়ে যতটা সম্ভব তাকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। অরবিন্দু হাউমাউ করে কাঁদতে লাগলো। সাধু বাবা, আমার মেয়েটার যদি কিছু হয়ে যায়। লক্ষ্মী কিন্তু একটু পরেই স্বাভাবিক হয়ে এলো, তবে তার ঘুম আর ভাঙল না। আমি অরবিন্দুর পাশে বসলাম, বললাম, জমি জমার ব্যাপারে কি কিছু হয়েছে? আচ্ছা, এই যে জমিতে তোমরা থাকো, এই জমিটা কার? এই জমি আমার। ওই যে বাড়িটা দেখছেন, ওটা হলো আমার ভাইয়ের। মৃত্যুর আগে বাবা জমি আমাদের দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছে। ভাই ওই বাড়িটা নতুন করেছে। চাঁদের আলোয় ভালোভাবে বোঝা না গেলেও মনে পড়ল দিনের বেলায় ওই বাড়িটা থেকে খানিকটা দূরে যে ঘরটা দেখতে পেয়েছিলাম, তাহলে সেটাই অরবিন্দুর ভাইয়ের ঘর। বললাম, আচ্ছা, ভাইয়ের সঙ্গে তোমার সম্পর্ক কেমন? খুব একটা ভালো নয় সাধু বাবা। ভাই আমার এই বাড়িটার জন্য, এই সম্পত্তির জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুই করতে পারেনি। বউ বেঁচে থাকতে ভাইয়ের পরিবারের সঙ্গে আমাদের অনেক ঝগড়া হতো, কিন্তু আমার মেয়ে বড় শান্ত, ওসব ব্যাপারে কখনোই কান দিত না। তবে এখন যা অবস্থা হয়েছে, এখান থেকে তো আমাদের উঠে যেতেই হবে। একটু আগে ঘটে যাওয়া সমস্ত ব্যাপার স্যাপার দেখে আমি হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আগের চাইতে এখন পরিস্থিতি স্বাভাবিক বলে বোধবুদ্ধি ধীরে ধীরে ফিরে পেতে সমস্ত কিছু মাথার মধ্যে আস্তে আস্তে সাজিয়ে ফেলতে পারলাম। এবার যেন বুঝতে পারলাম আসলে ব্যাপারটা কি। বললাম,
তোমাদের জীবনে নেমে আসা একটা বড় অভিশাপের পেছনে আসলে রয়েছে তোমার ভাই। তোমার ভাইয়ের জন্যই এসব কিছু হয়েছে। যে প্রেত তোমার বাড়িতে ঢুকেছে সে এমনি এমনি আসেনি, ওকে এক বিশেষ প্রক্রিয়ায় আহ্বান করা হয়েছে। সিদ্ধ তান্ত্রিক ছাড়া তাকে অন্য কেউ সহজে আনতে পারে না। নিশ্চয়ই তোমার ভাই কোনো তান্ত্রিকের শরণাপন্ন হয়েছিল। অরবিন্দু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, এসব আপনি কি বলছেন? ভাই সম্পত্তির জন্য ঝগড়া করেছে ঠিক আছে, কিন্তু তাই বলে এমনভাবে তান্ত্রিকের সাহায্য নিয়ে আমার বউকে মারবে, সেই সাথে আমার মেয়েটাকেও হত্যা করতে চাইবে? এটা তো বিশ্বাস করতে পারছি না। তুমি বুঝতে পারছো না অরবিন্দু, এই কাজ অন্য কারোর পক্ষে করা সম্ভব না। আচ্ছা তুমি আমায় বলো, এই পরিবারের ওপর আর কার এমন আক্রোশ থাকবে যে তোমার বউকে মারতে চাইবে বা তোমার মেয়ের এত বড় সর্বনাশ করতে চাইবে? যদি তুমি এখান থেকে মেয়েকে নিয়ে চলে যাও তাহলে সবচেয়ে বেশি কার লাভ হবে, এইটা কি ভেবে দেখেছো? এতক্ষণ ধরে বলার পরেও অরবিন্দু মানতে চাইছিল না যে ওর ভাই ওর সাথে এমনটা করেছে। তার ভাইয়ের নাম রমানাথ। অনেকক্ষণ ধরে অরবিন্দুকে বোঝাবার পরেও আমি ব্যর্থ হলাম। ততক্ষণে ভোর হয়ে আসতে শুরু করেছে। ভীষণ ঘুমে আমার চোখ দুটো জুড়িয়ে আসছিল। লক্ষ্মীকে আবার বিছানায় শুইয়ে দিলাম। রাতে আর কিছু হওয়ার সম্ভাবনা নেই। তারপর আমিও গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। পরদিন যখন ঘুম ভাঙল তখন সকালের রোদ জানালা দিয়ে আমার গায়ে এসে পড়েছে। একটানা এতটা কথা বলে তারানাথ চুপ করতে কিশোরী বলে উঠল, কিন্তু আপনি এতটা নিশ্চিত হলেন কি করে যে কাজটা তার ভাই করেছে? ওই ছায়ামূর্তি মানে লক্ষ্মীর মায়ের আত্মা তো আপনাকে সে কথা বলেনি। সে বলেছিল কেউ ক্ষতি করার চেষ্টা করছে। বাকিটা আমার নিজেরই মনে হয়েছিল। অকারণে কেন কেউ কারোর ওপর তন্ত্রক্রিয়া করবে? কোনো তান্ত্রিক অকারণে কোনো সাধারণ মানুষের ওপর তন্ত্রক্রিয়া করে না, তার ক্ষতি চায় না। কেউ যদি এসব কুকীর্তি করে থাকে তাহলে তার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থেকেই যায়। সেই প্রেতকে দুবার দেখে আমি বুঝতে পেরেছিলাম এ কোনো সাধারণ প্রেত নয়। একে নিম্ন স্তরের ক্রিয়া করে তারপর এখানে আনা হয়েছে। লক্ষ্মীর ওপরে সে যত দিন ধরে নিজের কাজ করেছে ততদিনে লক্ষ্মীকে মেরে ফেলার কথা, কিন্তু হয়তো লক্ষ্মীর মায়ের আত্মার জন্য সে নিজের কাজ সম্পন্ন করতে পারেনি। তাকে আটকানোর মাত্র দুটো রাস্তা আছে। প্রথমত, যে এই ক্রিয়া করেছে তাকে দিয়ে ক্রিয়ার বিপরীত ক্রিয়া করানো হলে সেই প্রেতকে বাড়ির ভিতরে প্রবেশ করা থেকে আটকানো যাবে। পরদিন সকালে রমানাথের কাছে গিয়ে পৌঁছালাম। রমানাথ বাড়িতে ছিল না, কিন্তু তার বউ আমার সাথে কোনো কথা বলতে চাইল না। এক কথায় দূর দূর করে তাড়িয়ে দিল আমায়। তবে কেমন যেন বুঝতে পারলাম আমার কথায় সে ভয় পেয়েছে। সেদিন সন্ধেবেলায় দেখলাম রমানাথ বাড়িতে ফিরে আসার কিছুক্ষণ পরেই আবার কোথায় যেন বেরিয়ে পড়ল। অরবিন্দুকে নিয়ে আমিও বেরোলাম তার পিছু পিছু। গ্রাম ছাড়িয়ে সে চলল সম্পূর্ণ এক অন্য পথে। চলতে চলতে মাঝে মাঝে এদিক ওদিক যখন তাকিয়ে দেখে তখন আমি আর অরবিন্দু লুকিয়ে পড়ি এক পাশে। জানি অরবিন্দুর পায়ের সমস্যা ছিল, তাই তার পথ চলতে কষ্ট হচ্ছিল, কিন্তু আমার যে কিছুই করার নেই। তাকে বিশ্বাস করাতে হলে নিজের চোখে সব কিছু দেখাতে হবে। এক সময় গ্রামের বাইরের দিকে একটা শ্মশানের কাছে একটা ফাঁকা জমিতে গিয়ে পৌঁছালাম। আমরা একটা গাছের আড়ালে চুপ করে দাঁড়িয়ে রইলাম। দেখি রমানাথ সেখানে গিয়ে
এক সন্ন্যাসীর সাথে কথা বলছে। সন্ন্যাসীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। অরবিন্দুকে বললাম, আজ সকালে যেই গিয়ে এই সমস্ত কথা বলেছি অমনি ভয়ে ভয়ে সন্ন্যাসীর কাছে চলে এসেছে। দেখেছো, দেখবে আজ রাতেই তোমার মেয়েকে শেষ করার জন্য ওই সন্ন্যাসী নিশ্চয়ই কিছু একটা করবে। অরবিন্দুর মনের দোনমনো ভাবটা বোধহয় এবার কেটে গিয়েছিল। সে বোধহয় আমার কথা এবার বিশ্বাস করছিল। তাই বললাম, কিছুই কি করা যাবে না? এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তাই নেই? রাস্তা আছে, আর তার জন্যই আজ দুপুরেই আমি গ্রামে ঘুরে ঘুরে খোঁজ খবর পেয়ে সেখান থেকে একটা জিনিস নিয়ে এসেছি। এক্ষুনি আমাদের বাড়ি ফিরতে হবে। বাড়িতে ফিরে আর একটা বিশেষ পুজো আমাকে করতে হবে। তাড়াতাড়ি চলো। রমানাথ ফেরার আগেই আমি আর অরবিন্দু বাড়িতে ফিরে এলাম। তারপর অরবিন্দুর বাড়ির উঠোনে একটা বিশেষ পুজোর আয়োজন করে ফেললাম। পুজো চলাকালীন একটা বিশেষ গণ্ডি নির্মাণ করে তাতে অরবিন্দু এবং তার মেয়েকে বসালাম। তারপর পুজো চলতে লাগলো। যজ্ঞের আগুন জ্বলছে, ধোঁয়া উঠে যাচ্ছে অরবিন্দুর বাড়ির চৌহদ্দির ওপরের দিক দিয়ে। পুজোর বেশ কিছু উপকরণ ছিল, সে সমস্ত কথা তোমাদের আলাদা করে আর বলছি না। এক সময় পুজো যখন শেষের পর্যায়ে একবার চোখ তুলে দেখলাম বাড়ির চৌহদ্দির বাইরের দিক দিয়ে রমানাথ এবং তার বউ একবার যেন আমাদের দেখে গেল। অরবিন্দুও ব্যাপারটা দেখেছিল, কিন্তু মুখ খুলে কিচ্ছু বলল না। পুজো একরকম শেষ করে পুজোর সময় একটা তামার পাত্রে গুড়ে রাখা রক্ত তিলক লক্ষ্মী আর অরবিন্দুর কপালে পরিয়ে দিলাম। তারপর দুটো লাল সুতো পুজো শেষ করে বেঁধে দিলাম ওদের হাতে। বললাম, এই লাল সুতো তোমাদের হাত থেকে খুলবে না। ওই সুতো যতক্ষণ তোমাদের শরীরে থাকবে ততক্ষণ ওই অশুভ শক্তি ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। আরও একটা কাজ আমি করে দিচ্ছি। পুজো শেষ করে যজ্ঞের ছাই নিয়ে ঠিক ঘরের চারপাশটায় গোল করে একটা গণ্ডি তৈরি করে দিলাম। সমস্ত কাজ সেরে নিশ্চিন্ত মনে খাওয়া দাওয়া সেরে আমরা যে যার মতো ঘুমোতে চলে গেলাম। তবে আজ রাতে যে কিছুতেই ঘুম আসবে না সেটা আমি জানতাম। অরবিন্দু আর আমি দুজনেই চুপ করে জেগেছিলাম। এক সময় বাড়ির বাইরের দিকে যেন একটা চিৎকারের শব্দ শুনতে পেলাম, যেন একসাথে হাজার হাজার কাক ডেকে চলেছে। ঘরের জানালা খুলে দেখি একটা অদ্ভুত কালো ছায়া ঠিক যেন বড় একটা মেঘের মতো বারবার ছুটে যাচ্ছে লক্ষ্মীর ঘরের দিকে। আর কি যেন একটা অদৃশ্য বাঁধনে বাধা পেয়ে সে ফিরে ফিরে যাচ্ছে। মনে মনে খুশি হলাম। অরবিন্দু ব্যাপারটা দেখেছিল, সে তো প্রায় ভয়ে ঘামতে শুরু করেছে। আমাকে বলল, এ কি হলো সাধু বাবা? আমার মেয়েটার আবার কোনো ক্ষতি হবে না তো? দেখো, লক্ষ্মীর কোনো ক্ষতি হবে না বলেই মনে হয়। যে বাঁধন আমি দিয়েছি সেই বন্ধন কাটিয়ে ভেতরে প্রবেশ করার সাহস কিংবা ক্ষমতা কোনোটাই ওর হবে না। আমরা দাঁড়িয়ে রইলাম। সেই বিভৎস মূর্তি বারবার ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই ঢুকতে পারল না। তারপর যেন গোটা বাড়ির চারপাশে একটা প্রবল ঝড় বইতে লাগলো বারবার। আমি আর অরবিন্দু ঘরের বাইরে বেরিয়ে এলাম। লক্ষ্মীর ঘরের দরজাটা খুলে দেখলাম সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। অরবিন্দু বলল, এই প্রথমবার সাধু বাবা এই কদিনের মধ্যে মেয়েটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। বাড়ির সামনের উঠোনের চৌহদ্দি পেরিয়ে দাঁড়িয়ে রয়েছে সে। এত দূর থেকেও তাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। বললাম,
চলে যা এখান থেকে। এই গৃহের ভিতরে তুই আজ আর প্রবেশ করতে পারবি না, কোনোভাবেই তুই পারবি না। চলে যা, চলে যা এখান থেকে। সেই মূর্তি কিন্তু তখনও অনেকক্ষণ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর এক সময় কখন যেন সেখান থেকে চলে গিয়েছিল, আমি নিজেও তা বুঝতে পারিনি। বাকি গোটা রাতটা আমি আর অরবিন্দু একরকম জেগেই কাটিয়ে দিলাম। ভোর হতেই আবার আগের দিনের মতো ঘুমাতে গেলাম। সকালে উঠে কিন্তু অন্য একটা ব্যাপার আমি দেখতে পেলাম। গ্রামের লোকেরা জটলা বেঁধে দাঁড়িয়ে আছে। দু একজন এখানে ওখানে দাঁড়িয়ে কি সব যেন কথাবার্তা বলছে। আমি উঠতেই অরবিন্দু আমাকে বলল, সাধু বাবা, সর্বনাশ হয়ে গেছে। গ্রামের শ্মশানের পাশে যেখানে কাল রাতে গিয়েছিলাম, সেখানে আমার ভাই আর ওই সাধু দুজনে একসাথে মরেছে। আমি চমকে উঠলাম কথাটা শুনে। বাধা পেয়ে সেই প্রেত মূর্তি নিজের সাধকের কাছে ফিরে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে অরবিন্দুর ভাই তার হাতে মারা যাবে সেটা আমি ভাবিনি। অরবিন্দু ধরা গলায় কাঁদতে লাগলো। একটু পরেই রমানাথের স্ত্রীও সেখানে এসে পড়ল। কথায় কথায় অনেক কিছুই আমি জানতে পারলাম তার কাছ থেকে, আর তার সঙ্গে সঙ্গে জানতে পারলাম অরবিন্দুর পায়ে হঠাৎ লাগা সেই আঘাতের আসল ইতিহাস। কি হয়েছিল? অরবিন্দু ও রমানাথ দুই ভাই হলেও ছোট থেকেই অরবিন্দুর বাবা অরবিন্দুকেই বেশি ভালোবাসতেন, কারণ অরবিন্দু ছিল সৎ এবং সে সৎ পথেই সবসময় চলত। এদিকে রমানাথ সবসময় স্বার্থপরের মতো নিজের আখের গুছিয়ে নেওয়ার চেষ্টা করত। এমনকি নিজেদের জমির প্রায় অনেকটাই রমানাথ তার বাবার কাছ থেকে নিজের পক্ষে করিয়ে নিয়েছিল। কিন্তু এই বাড়িটা আর এদিকের জমিটুকু অরবিন্দুর বাবা মৃত্যুর আগে তুলে দিয়ে গিয়েছিলেন অরবিন্দুর হাতে। তাতেই রমানাথ রেগে আগুন হয়ে গিয়েছিল। বাড়িটা সে নিতে চেয়েছিল দাদার কাছ থেকে। বাড়িটা হস্তগত করার অনেক চেষ্টা সে করেছিল, কিন্তু অরবিন্দুর স্ত্রী বেঁচে থাকতে সে কিচ্ছু করতে পারেনি। তারপর একদিন তার সঙ্গে পরিচয় হয় ওই তান্ত্রিকের। তান্ত্রিকই তাকে বুদ্ধি দিয়েছিল প্রেত চালনা করার জন্য। প্রেত চালনা করে একটু একটু করে অরবিন্দুর স্ত্রীকে প্রথমে সে মেরে ফেলবে, তারপর যদি অরবিন্দু এখান থেকে ভয় পালিয়ে যায় তো ভালো, না হলে তার মেয়েকে মারবে এবং সবার শেষে অরবিন্দুকে। প্রথম দিন যখন ওই প্রেত চালনা করে সেই তান্ত্রিক, সেদিনই অরবিন্দুর বউ খুব ভয় পেয়েছিল। রাতের বেলা কি একটা কারণে সে বাইরে বেরিয়ে কিছু একটা দেখে চিৎকার করে ছুটে যায়। অরবিন্দু তখন জেগেই ছিল। হুড়মুড় করে সে বাইরে বেরিয়ে এসেছিল। বাইরে আসার সময় অরবিন্দুর স্ত্রীর পেছন থেকে ছুটে আসার ধাক্কায় দুজনে গিয়ে পড়ে ঘরের দেওয়ালের কাছে, আর তাতেই তার পায়ের উপর প্রচণ্ড আঘাত লেগেছিল। গোড়ালির কাছে একটা তীব্র যন্ত্রণা হয়েছিল। সেদিন চোখের ভুল ভেবে সমস্ত কিছু চাপা পড়ে গেলেও অরবিন্দুর গোড়ালির কাছের ব্যথাটা থেকেই গিয়েছিল। তারপর থেকে যে গোটা ব্যাপারটা আস্তে আস্তে এত দূর পর্যন্ত এসে পৌঁছাবে সেটা অরবিন্দু বা তার বউ কেউই বোধহয় বুঝতে পারেনি। ভাইয়ের যে এমন মতি হবে তা আমি কখনোই ভাবতে পারিনি। ঈশ্বর কখনোই অন্যায় সহ্য করেন না। ভাই আমার বউটাকে যেইভাবে মেরেছে তার শাস্তিও হয়েছে সেইভাবেই। কিন্তু যতই হোক, ভাই তো বুকের ভেতরটা কেমন যেন করে। সাধু বাবা, আমাদের গোটা পরিবারটা যে ছারখার হয়ে গেল। বুঝলে অরবিন্দু,
লোভ মানুষকে দিয়ে এমন কিছু করিয়ে নেয় যা আমরা ভাবতেও পারি না। লোভের কারণেই রমানাথের হাতে তোমার স্ত্রী মারা গেল, তারপর সেই লোভের কারণেই সে তোমার মেয়েকে মারার চেষ্টা করল। সেই কারণেই তো আমার বাঁধনে বাধা পেয়ে সেই প্রেতমূর্তি ফিরে গেল শ্মশানে। যদি সেদিন রাতে সেই শ্মশানে ফিরে না যেত তাহলে সে মরত না। আমায় এখানে বসে পুজো করতে দেখে সে নিশ্চয়ই ভয় পেয়ে গিয়েছিল এবং গিয়েছিল সেই তান্ত্রিকের কাছে। প্রেতমূর্তি বাধা পেয়ে ফিরে গিয়ে তার সাধককে মারার সময় রমানাথকে কাছে পায়, ফলে তাকেও সে মেরে ফেলে। সাধু বাবা, ওই সাধু বাবা, বুকের উপর সেই ভার কমে গেছে, বুকের উপর আর কোনো ব্যথা নেই। কাল রাতে কেউ আমার ঘরে ঢুকেছিল বলেও আর মনে হয়নি। এরপরে আর নিশ্চয়ই সেই গ্রামে আপনি ছিলেন না, মানে বিপদ কেটে গিয়েছিল তারপর? এরপর আরও 2 দিন সেই গ্রামে আমি ছিলাম, আর কোনো বিপদ ঘটেনি কোনোদিন। 2 দিন অরবিন্দু আর লক্ষ্মীর সঙ্গে গোটা গ্রাম ঘুরে ঘুরে দেখেছিলাম। অরবিন্দুর কিছু জমি ছিল, সে সেই জমিতে চাষ করত। এমন বিপদের সময় চাষের কাজও সে বন্ধ করেছিল। সেই সমস্ত কিছু চালু হতেই অরবিন্দুও যেন আস্তে আস্তে শান্তি পেয়েছিল। তবে এরপরে অরবিন্দু এবং রমানাথের পরিবার একসঙ্গেই থাকতে শুরু করেছিল। অরবিন্দুই গোটা পরিবার দেখাশোনা করত। রমানাথের স্ত্রীর মধ্যে যে লোভ জন্মেছিল তা বিপদের মাঝে কেটে গিয়েছিল ঠিকই। তার কোলের ছেলেটিকে নিয়ে সে এসে উঠেছিল লক্ষ্মীদের সংসারে। সবকিছু ভালোভাবে মিটে গিয়েছিল, তাই আমিও সেই গ্রাম ছেড়ে চলে এসেছিলাম। সে তো এখানেও ভূত প্রেতের ব্যাপার রয়েই গেল ঠাকুরমশাই। আপনি তো বললেন ভূত থাকবে না। এই দেখো, আরে বাবা, ভূত প্রেত থাকবে না সে কথা তো বলিনি। আমি বলেছিলাম ভূত প্রেত থাকলেও তা অনেক কম এবং এক অভিশাপ রূপে গ্রাস করেছিল রমানাথের পরিবারকে। অথচ রমানাথের পরিবারের জন্য ভুগতে হয়েছিল অরবিন্দুর পরিবারকে। যদিও শেষে রমানাথ শাস্তি পেয়েছিল, কিন্তু অভিশাপের বিষের জ্বালায় জ্বলেছিল একমাত্র অরবিন্দু। প্রথম থেকে শেষ পর্যন্ত সে বউকে হারালো, মেয়েকে হারাতে বসেছিল, এমনকি তারপরে হারালো সে তার মায়ের পেটের ভাইকে। এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা বুঝতে পারছিলাম, এবং তার সঙ্গে আরও একটা ব্যাপার বুঝতে পেরেছিলাম, যে ছাতা সঙ্গে করে নিয়ে এসে খুব ভালোই করেছি, কারণ ঠিক তখনই বড় বড় ফোঁটায় বৃষ্টি নামতে শুরু করলো। যদিও বেশিক্ষণ চলল না, মাঝপথে আবার থেমে গেল। তাই দেখে তারানাথ বলল, দেখো, বৃষ্টি থেমে গেছে, কিন্তু তোমরা এখনই বেরিয়ে পড়ো, না হলে আবার পথে ভিজতে হবে। এখনই গিয়ে ট্রাম ধরে নিলে আর ভিজতে হবে না। আচ্ছা, রাস্তার সভা কি এখনো চলছে? মনে হলো চলছে। সেই দিক থেকে মাঝে মাঝে শব্দ ভেসে আসছিল, তবে বাকিটা পথে নেমেই দেখতে হবে। আমরা আর দেরি করলাম না। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে আমরাও পথে নামলাম বাড়ি ফিরব বলে। তাহলে কেমন লাগলো আজকের গল্প? আজকের গল্প পাঠিয়েছিলাম আমি শুভ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছে মিমো, প্রিয়াংশু, দেবাঞ্জন, সঞ্চালী। প্রচ্ছদ নির্মাণে ছিলেন দ্য ফ্যান্টম প্যালেট। আবহ নির্মাণে ছিলেন ফিনিক্স। তাহলে আজকের জন্য এইটুকু। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি গল্পে। ততদিন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন ভৌতিক ঠেক।